প্রথমে যদি এমন কিছু লক্ষণ লক্ষ্য করেন যে সকালে ওঠার পরে হাতের ছোট ছোট গিঁটে বা পায়ের ছোট ছোট গিঁটে ব্যথা বা জোড়ায় জোড়ায় ব্যথা অথবা মেরুদণ্ডে ব্যথা কোনো কারণ ছাড়াই বিশ্রাম নিলে বেড়ে যাচ্ছে, এটা হলো মোস্ট প্রমিনেন্ট লক্ষণ। ওর সাথে জ্বর একটা কুসংস্কার থাকে এবং এই বাত ব্যথা যে অনেকে বলে যেটা সম্পূর্ণরূপে সেরে যায় না, তার একটা কারণ কিন্তু রোগী যদি বিলম্বে আসে, রোগটা নির্ণয় হয় না, রোগ নির্ণয় দেরি হয় এবং ততদিনে অনেকটুকু অস্থিসন্ধিগুলো অনেকটুকু জোড়া লেগে যায়। বা 35 ঊর্ধ্ব থেকে এরপরে যে কোনো বয়সে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। অনেক স্পোর্টসম্যানদের ক্ষেত্রে আঘাতের কারণে অগ্রিম হয়ে গেছে, যে চিকিৎসা ব্যবস্থাগুলো চালু রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন বাংলাদেশে করতে পারছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আবার ফিরে এলাম আপনাদের মাঝে। সুখের দিনে প্রয়োজন না হলেও দুঃখের দিনে আমাদের কিছু লোকের প্রয়োজন হয়। তাদের মধ্যে একজন হলেন চিকিৎসক, যিনি আমাদের দুঃখের মুহূর্তে, অসুখের মুহূর্তে আমাদের সুখের সন্ধান অথবা অসুখটাকে প্রশমিত করার জন্য এগিয়ে আসেন। তেমনি একজন সুখের সন্ধানের লোক জনাব মঞ্জুরে খোদা, যিনি রিউমাটোলজিস্ট বা বাত ব্যথার চিকিৎসক, তিনি আজকে আমাদের সাথে উপস্থিত আছেন। পরিচিত হই। স্যার, প্রথমে হচ্ছে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম, প্রথম কথা। দ্বিতীয়ত হলো যে স্যার যদি ছোট্ট করে আপনার পরিচয়টা একটু দিতেন। জি, আপনাকে এবং রাজডককে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি ডক্টর মঞ্জুরে খোদা, আমি কনসালটেন্ট ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট, বাংলায় বললে বলা যায় বাত ও ব্যথা বিশেষজ্ঞ। এবং বাংলাদেশে একটা নতুন শাখা চালু করা সম্ভব হয়েছে, সেটা হলো সার্জারি বা কোনো ধরনের কাটাছেঁড়া ব্যতি রেখে অনেক বাত ব্যথা নিরাময় করা সম্ভব এবং অনেক বাত ব্যথার অত্যাধুনিক কিছু চিকিৎসা রয়েছে, তো ইনক্লুডিং রিজেনারেটিভ মেডিসিন। তো আমি বেসিক্যালি একজন ইন্টারভেনশনাল বাত বিশেষজ্ঞ, যিনি যে কোনো ব্যথাকে শুধু প্রশমিত করাই নয়, নিরাময়ের দিকে নিয়ে যেতে চেষ্টা করে যাচ্ছি। স্যার, আপনি রাজশাহীতে কোথায় বসতেন এই বিষয়ে যদি একটু? জি, আমি বেসিক্যালি যেহেতু আমি আগেই বললাম যে ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট, আমার কাজের জায়গাটা হলো কনকর্ড স্টেম সেল লিমিটেড। এটা ঢাকার এবং বাংলাদেশের একমাত্র রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেল হসপিটাল। তো এছাড়া আমি প্রতি শুক্রবারে এখানে রাজশাহীতে লক্ষ্মীপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টার ইউনিট 2-এ আমি কর্মরত আছি। প্রতি শুক্রবার আমি এখানে আসি, প্রতি শুক্রবারে ঢাকা থেকে আসি। আচ্ছা স্যার, সাধারণ কথায়, মানে আমরা যারা সাধারণ পিপল, সাধারণ কথা এই বাত বলতে জিনিসটা কি বোঝায় আর এটা আসলে কি ধরনের রোগ? জি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে আমাদের এখানে তো যেটা মানে মূল সমস্যাটা হলো ব্যথা। ব্যথা তো অনেক কারণেই হতে পারে, তো সব ব্যথাই বা গিটে গিটে ব্যথাই কিন্তু বাত ব্যথা নয়। যেমন ধরুন যে আমরা যে অর্গানিক ব্যথাগুলোর কথা বলছি, আমরা কিছু আছে প্রদাহজনিত ব্যথা, যেটা মূলত অস্থিসন্ধিকে আক্রমণ করে। ঠিক আছে, তো এই যে ব্যথাগুলো, এছাড়াও কিন্তু আরও অন্য ধরনের ব্যথা আছে, যেমন ধরুন যে স্নায়বিক ব্যথা বা নিউরোলজিক্যাল কারণে আপনার ব্যথা হতে পারে। এছাড়া রক্তনালী ব্লকেজ থেকে আমরা বলি ভাস্কুলার পেন, রক্তনালী সংক্রান্ত ব্যথা হতে পারে। বাট আমরা বাত ব্যথা বলতে যেটা বোঝাই, সেটা কিন্তু একটা অটো ইমিউন রোগ, অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা ত্রুটি, যার ফলে শরীরের কিছু কোষ আছে, রক্তের কিছু কোষ আছে, যারা সাধারণত আমরা বাংলায় বললে এটা বলতে হয় ঘরের শত্রু বিভীষণ। আপনার নিজের বাসায় আপনি প্রহরী রেখেছেন আপনাকে রক্ষা করবার জন্য, কিন্তু প্রহরী নিজেই যদি আপনার অনিষ্ট করে বা চেষ্টা করে, অনুরূপ একটি ঘটনা আপনার রক্তের কিছু কোষ আপনার শরীরের বিরুদ্ধে কাজ করে এবং সেটি মূলত অস্থিসন্ধির বিপক্ষে, জয়েন্টের বিপক্ষে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে জয়েন্টে প্রদাহ তৈরি করে এবং অস্থিসন্ধিতে তখন সেটা ব্যথা আকারে রোগীরা লক্ষণ আকারে প্রকাশ করে। এছাড়াও বাত ব্যথার সাথে কিন্তু বাত রোগগুলো জড়িত, যেমন ধরুন যে অনেকেই হয়তো জানা হয় না যে শুধুমাত্র ব্যথাই কি বাত রোগের একমাত্র লক্ষণ। ব্যথা ছাড়াও কিন্তু আরও কিছু বিচিত্র লক্ষণাদি বাত রোগের ক্ষেত্রে হয়ে থাকে। যেমন ধরুন যে দীর্ঘমেয়াদী জ্বর, অকারণে কোনো জ্বর হবে, মুখে ঘা, চুল পড়া, ত্বকে লালচে ফুসকুড়ি ওঠা, ঠিক আছে। এবং এছাড়াও আরও অন্যান্য কিছু রোগ হতে পারে, যেমন ধরুন যে হার্ট অ্যাটাক বা রক্তনালী সরু হয়ে গিয়ে হার্টের রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া, ফুসফুসের সমস্যা, ইভেন মহিলাদের ইনফার্টিলিটি, যে বারবার গর্ভধারণের পরও 2-3 বার গর্ভপাত হয়ে যাচ্ছে, মানে বলি অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কোনো গাইনিকোলজিক্যাল কারণ ছাড়াই অ্যাবর্শন হয়ে যাচ্ছে লুপাসের কারণে। সো এগুলো কিন্তু সিস্টেমিক রোগ, যেটা অস্থিসন্ধির ব্যথা ছাড়াও আমাদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ, ইভেন কিডনি, ফুসফুস, যকৃৎ, লিভার, সেগুলোকে আক্রমণ করতে পারে। স্যার, একজন রিউমাটোলজিস্টের কাছে আমরা সাধারণ কোন মুহূর্তে যাব, মানে কখন বুঝবো যে আমার এখন যাওয়া উচিত? জি, আমি আগেই বললাম যে যদি ব্যথার কিছু বিশেষ প্যাটার্ন আছে, যে ওগুলো যদি কেউ লক্ষ্য করেন, যেমন ধরুন যে এই ব্যথাগুলো যদি দেখা যায় যে বিশ্রাম নিলে বেড়ে যাচ্ছে এবং কাজ করলে, শরীর মুভমেন্ট করলে, এক্সারসাইজ করলে, পার্কে হাঁটলে
বা জিম করলে যদি ব্যথাগুলো কমে যায় এবং বিশ্রাম নিলে সকালে ঘুম থেকে উঠবার পরে বা রাতে যদি ব্যথার মাত্রা বেড়ে যায় এবং এই ব্যথার সাথে যদি জ্বর এবং আরও কিছু লক্ষণ থাকে, আমি যেটা বললাম যে মুখে ঘা, চুল পড়া, গর্ভপাতের সমস্যা বা কিডনি দিয়ে প্রোটিন যাওয়া, ঠিক আছে, বা আপনার প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ফুসফুসে রক্তপাত, ঠিক আছে, তো এই ধরনের অ্যাডিশনাল লক্ষণাদি যদি ব্যথার সাথে সংশ্লিষ্ট থাকে তবে সেটাকে আমরা সাধারণত রিউমাটোলজিক্যাল ডিজিজ বলে আমরা ধরে নিতে পারি এবং সেটি সন্দেহ করে একজন রিউমাটোলজিস্টের কাছে যাবেন। আবার ধরুন যে আরও কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনি একজন খেলতে গিয়ে আঘাত পেলেন, স্পোর্টস ইনজুরি বা কোনো একটা ধরেন যে কোনো একটা লিগামেন্ট বা কোনো একটা টেন্ডনে ইনজুরি হলো, সেটি সাধারণত বাত ব্যথার মধ্যে আসে না। আবার আরেকটি লক্ষণ আছে, সেটা হলো যে বয়সজনিত যে হাঁটুর ক্ষয় বা যে কোনো অস্থিসন্ধির ক্ষয়, ভেতরে তরল শুকিয়ে যাওয়া, আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস বা কার্টিলেজ ক্ষয়ে গেছে, এটাও কিন্তু বাত ব্যথার মধ্যে অন্তর্ভুক্ত, এটাকে বলে ক্ষয়বাত। আবার ধরুন যে রক্তে কিছু বর্জ্য পদার্থ বেড়ে গেছে, রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বা অন্য কিছু বেড়ে গেছে, আবার ভিটামিন ডি কমে গেছে, এগুলোও কিন্তু বাত ব্যথার মধ্যে অন্তর্ভুক্ত। জি স্যার, আমরা অনেক সময় হয় যে মানে যে কোনো ব্যথা হলেই আমরা কমনলি প্র্যাকটিস যে আমরা কিছু পেন কিলার খাই বা অনেক সময় কিছু মালিশ, মানে সেটা তেল বা গরম মালিশ, এটা কমনলি যেটা ইউজ হয় আর কি। তো এইটা স্যার হচ্ছে যে কতটুকু ক্ষতি করতে পারে বা এটার পজিটিভ বা নেগেটিভ কোনো দিক আছে কিনা যদি বলতেন। জি, এটি সাধারণত মানুষের মধ্যে একটা কুসংস্কার থাকে এবং এই বাত ব্যথা যে অনেকে বলে যেটা সম্পূর্ণরূপে সেরে যায় না, তার একটা কারণ কিন্তু রোগী যদি বিলম্বে আসে। তো অনেক ক্ষেত্রে রোগীরা ব্যথানাশক বড়ি বা দোকানে গিয়ে বা কোনো জিপির পরামর্শে বা ইভেন অনেক সময় গ্রামে পল্লী চিকিৎসকের পরামর্শে তারা ব্যথানাশক বড়ি, পেইন কিলার বা স্টিরয়েড এগুলো গ্রহণ করতে থাকে দীর্ঘমেয়াদীভাবে এবং রোগটা নির্ণয় হয় না, রোগ নির্ণয় দেরি হয় এবং ততদিনে অনেকটুকু অস্থিসন্ধিগুলো অনেকটুকু জোড়া লেগে যায় বা ক্ষয় হয়ে গিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু বাত ব্যথায় তখন সফলতার হারটা রোগ অবশ্যই নির্ণয় হবে, বাট সফলতার হারটা কমে যায়। এই জন্য ওনারা যদি প্রথমে যদি এমন কিছু লক্ষ্য করেন যে সকালে ওঠার পরে হাতের ছোট ছোট গিটে বা পায়ের ছোট ছোট গিটে ব্যথা বা জোড়ায় জোড়ায় ব্যথা অথবা মেরুদণ্ডে ব্যথা কোনো কারণ ছাড়াই বিশ্রাম নিলে বেড়ে যাচ্ছে, এটা হলো মোস্ট প্রমিনেন্ট লক্ষণ, ওর সাথে জ্বর। তো এই জিনিসটা যদি ওনারা প্রথমেই আইডেন্টিফাই করে যদি বাত বিশেষজ্ঞের পরামর্শ নেন, ওনারা রোগটা নির্ণয় হয়ে গেলে ওনারা দ্রুত সমাধান পাবেন। যারা বাত ব্যথা আক্রান্ত, তো তাদের জন্য স্যার নিশ্চয়ই এখন আধুনিক মানে মডার্ন ট্রিটমেন্ট তো চলে এসছে। জি, তো এই বিষয়ে স্যার একটু মানে একটা দিক নির্দেশনা ডিটেইলস একটু বলতেন। খুব ভালো বলেছেন। আমরা যেটা বলছিলাম যে বাতের মূলত দুইটা মেজর সেক্টর নিয়ে আমরা কাজ করছি আধুনিক চিকিৎসা ক্ষেত্রে। একটা হলো রোগ প্রতিরোধ ব্যবস্থার যে ত্রুটি, যার ফলে আপনার নিজের ইমিউন সিস্টেম নিজের বিরুদ্ধেই কাজ করে এবং অস্থিসন্ধিগুলোকে আক্রমণ করে প্রদাহযুক্ত করে গড়ে তোলে, সেক্ষেত্রে এটাকে বলা হয় অটো ইমিউন রোগ। যেমন ধরেন যে গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, স্পন্ডাইলো আর্থ্রাইটিস, কটিবাত, কোমরে ব্যথা, লুপাস, মহিলাদের এসএলই, আরও কিছু আছে যেমন আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস বা রক্তনালীর ত্রুটি বা রক্তনালীগুলো ফুলে যায়, ত্বকে কিছু রক্তপাত আসতে পারে, লালচে ফুসকুড়ি আসতে পারে। এই ধরনের অটো ইমিউন রোগগুলোর ক্ষেত্রে কিন্তু এখন অত্যাধুনিক ইমিউনোথেরাপি আমরা প্রয়োগ করছি। আগে সাধারণত দেখা যেত যে গণহারে স্টেরয়েড ব্যবহার এবং কোনো টার্গেটেড চিকিৎসা ছিল না এবং গড়পড়তা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার কারণে অনেক ধরনের ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া বা মৃত্যু পর্যন্ত হয়েছে বা হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু এখন কিন্তু টার্গেটেড চিকিৎসা হওয়ার কারণে অত্যাধুনিক ইমিউনোথেরাপি আমরা দিতে পারছি বাংলাদেশে, স্বল্প ব্যয়, মধ্যম ব্যয়, উচ্চ ব্যয় সবই রয়েছে। তো সেটা কিন্তু আমরা এখন আধুনিক চিকিৎসার মধ্যে পাচ্ছি। এছাড়াও স্টেম সেল থেরাপির মাধ্যমে কিন্তু এই সমস্ত অটো ইমিউন রোগগুলোকে চিকিৎসা করা বা নিরাময় 100% না হলেও অতি কাছাকাছি যাওয়া সম্ভব। আরেকটি যেটা আছে দ্বিতীয় ভাগ, সেটা হলো ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস, যেটা কি স্যার এটা মানে একটু বৃদ্ধদেরই মনে হয় বেশি হয়। এটা মূলত 35 ঊর্ধ্ব থেকে এরপরে যে কোনো বয়সে হতে পারে, আঘাতজনিত কারণে হতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি স্পোর্টসম্যানদের ক্ষেত্রে আঘাতের কারণে অগ্রিম হয়ে গেছে, বৃদ্ধ হবার আগেই বা মধ্য বয়সে পৌঁছানোর পূর্বেই হয়ে গেছে। তো এই ধরনের ক্ষয়বাত বা অস্টিওআর্থ্রাইটিস হাঁটুতে হোক বা কাঁধে হোক, সেটি কিন্তু এখন আমরা যেটা বাংলাদেশে এবং অত্যাধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এখন কিন্তু পশ্চিমা সমাজে যে চিকিৎসা ব্যবস্থাগুলো চালু রয়েছে সেগুলো কিন্তু আমরা এখন বাংলাদেশে করতে পারছি। এবং তার মধ্যে সবচেয়ে যেটা আশা জায়গা নিয়ে সেটা হলো স্টেম সেল থেরাপি। রোগীর শরীর থেকে, রোগীর শরীরের বোন ম্যারো বা অস্থিমজ্জা এবং পেটের চর্বি থেকে সংগৃহীত স্টেম সেল, অথবা শিশুদের আমরা বলি আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জু থেকে, নবজাতকের নাভিরজ্জু থেকে সংগৃহীত স্টেম সেল দ্বারা আমরা কিন্তু এই সমস্ত ক্ষয়কে দীর্ঘমেয়াদীভাবে নিরাময় করতে পারছি এবং জয়েন্ট রিপ্লেসমেন্টকে অনেকাংশেই আর প্রয়োজন হচ্ছে না। আচ্ছা প্রিয় দর্শক, কোনো রোগকেই অবহেলা করার তো সুযোগ কখনোই নেই। আর
আপনারা যারা কখনো যদি ফিল করেন যে বাত ব্যথা এবং এই জাতীয় ট্রিটমেন্ট বা সহযোগিতা দরকার, আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে স্যারের চেম্বারের ডিটেলসটা দিয়ে দেওয়া থাকবে। আপনারা যারা আগ্রহী চেম্বারে যোগাযোগ করে অবশ্যই স্যারের ট্রিটমেন্ট নিতে পারবেন, এটা সবসময়ের জন্যই প্রযোজ্য থাকলো। স্যার, সর্বশেষ যে বিষয়গুলো, আমরা আসলে বাত ব্যথা থেকে সতর্ক কিভাবে থাকতে পারি? জি, খুবই ভালো প্রশ্ন। এখন আসলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যেহেতু এটা অটো ইমিউন রোগ, আমাদের কিছু জীবনাচরণের কিছু নিয়মকানুন মানতে হবে। যেমন ধরুন যে খুব ভালো খাদ্যাভ্যাস, হ্যাঁ, আমাদের এখন খাদ্যে কিন্তু মাইক্রোপ্লাস্টিক্সের উপস্থিতি বেশি, খাদ্যে বিষক্রিয়া ও পলিউশন, পয়জন, ঠিক আছে। আমরা অর্গ্যানিক খাদ্য নিতে পারি, পোড়া মাংস, হ্যাঁ, এবং কোল জাতীয়, চারকোল জাতীয় জিনিসের আমরা যাতে না খাই, এবং শরীরের ওজন যাতে নিয়ন্ত্রিত রাখি, স্থূল হয়ে না যাই, মাদকাসক্তি যেমন ধূমপান, মদ্যপান, এগুলো থেকে যেন বিরত থাকি, এবং সর্বোপরি আমাদের এক্সারসাইজ করাটা বা নিজেকে অ্যাক্টিভ রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকাংশে দেখা যায় যে বাত ব্যথা যদি প্রথমে ডায়াগনোসিস হয়, শুধুমাত্র এই জীবনাচরণের মাধ্যমে কিন্তু অনেক উচ্চ ব্যয়ের চিকিৎসা থেকে রক্ষা পাওয়া যায়। জি, প্রিয় দর্শক, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আপনি রোগে পড়ার থেকে আগে থেকেই প্রস্তুতি নেন যেন রোগে পড়তে না হয়। মানে ডাক্তার চিকিৎসার জন্য আসে, কিন্তু ডাক্তারের কাছে না যাওয়াটাই ভালো, তাই তো স্যার? সেটাই বেশি ভালো, বিপদে না পড়লে সেটাই। আর যদি অ্যাক্সিডেন্টলি মানুষ ইচ্ছা করে বিপদে পড়তে চায় না, পড়লে তারা আছেন আমাদের পাশে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তথ্যমূলক ভিডিও যদি আপনার কাজে লাগে, তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি অন্য কারোর কাজে লাগে বলে আপনি মনে করেন, শেয়ার করে দিবেন। আর সর্বোপরি আবারও বলছি, স্যারের চেম্বারের ঠিকানা এবং বিস্তারিত তথ্য আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। আপনারা প্রয়োজন মতো স্যারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন, বা তার চিকিৎসার প্রয়োজন হলে তার সেবা নিতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রিয় দর্শক। আবার ইনশাল্লাহ আগামীতে আরও কোনো একটি পর্বে দেখাবে আপনাদের সাথে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং রাজডককে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। থ্যাংক ইউ।